জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। চিকিৎসকরা জানিয়েছেন নাক, কান ও মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন নূর। রক্তক্ষরণ হয়েছে মস্তিষ্কে। সকালে তাকে সিটি স্ক্যান ও এক্স-রে শেষে আবার আইসিইউতে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ব্রিফিংয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন রাশেদ খান। সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, তবে যারা গতকাল হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। ঢাকা মেডিকেলে নূরকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার অনুরোধ জানান তিনি। শুক্রবার রাতে বিজয়নগরে গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নুরুল হক সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়, যার মধ্যে শুধু ঢাকা মেডিকেলে চিকিৎসায় নেন ৩৩ নেতাকর্মী। মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ডান চোখে রক্ত জমাট বাঁধা দেখেছি এবং তার ডান চোখটি সে খুলতে পারছেন না, এবং তার নেজাল যে ফ্র্যাকচার আছে সেখানে প্যাক দেওয়া আছে, যার কারণে সে শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। সেনাবাহিনীর কারা এইভাবে সরকারের নির্দেশনা ছাড়া মাঠে নেমে আমাদেরকে এইভাবে রক্তাক্ত করলো? আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর গতকাল হামলা করা হয়েছে। 2024 সালের অগাস্টের পূর্ব থেকে আমরা এদেশের সকল গণতন্ত্রকামী 63টি রাজনৈতিক দল আমরা একত্র হয়ে রাজপথে ছিলাম এবং নুরুল সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এবং আমরা বিশ্বাস করি আগামীতেও ঠিক একইভাবে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, এবং এদেশে এই ধরনের, আমি যেটা বলেছি, যে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ করছে গণ অধিকার পরিষদ। সেখানে চলে যাচ্ছি, আছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, জানাবেন সেখানকার সবশেষ অবস্থা কি আছে এখন? ঘটেছিল আপনি একটু আগেই বলছিলেন, সেই জায়গা থেকে কিন্তু বলাই চলে যে এই যে আজকে কিন্তু তাদের যেই দলের নেতাকর্মীরা আছে, সেই দলের নেতাকর্মীরা কিন্তু যেই কেন্দ্রীয় অফিস বিজয়নগরে সেখানে কিন্তু রাস্তার উপর নেমে এসেছে, এবং এই মুহূর্তে যান চলাচল বন্ধ করে দিয়ে কিন্তু তারা তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু জানাচ্ছেন। আমি যেহেতু একটু দেখাতে চাই, এখানে কিন্তু আহত একজন রয়েছে, বিশেষ করে গতকালকে রাতে কিন্তু যারা কিনা আহত হয়েছে হামলার প্রতিবাদে কিন্তু তাদের অনেকেই কিন্তু এখানে এসেছে। আজকে কিন্তু 3টা থেকে এই যে তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি চলছে। ফরহাদ একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু অনেকেই যে নুরুল হক নূরকে দেখতে গিয়েছেন, এবং এখানে যারা প্রতিবাদ জানাতে এসেছেন তাদের মধ্যে কিন্তু অনেক রাজনৈতিক দলের সদস্যরাও এসেছে, এবং তারা জানিয়েছেন যে যারা গতকালকে এই ঘটনা ঘটিয়েছে, যারা এই হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত আইনের আওতায় নিয়ে আসার কিন্তু জোর দাবি জানিয়েছেন। তার সাথে সাথে কিন্তু যে জাতীয় পার্টি যাদের উপর হামলা করার অভিযোগ আনা হয়েছে, তারা কিন্তু এখান থেকে এই প্রতিবাদের স্থল থেকে কিন্তু তারা বলছে যে এই জাতীয় পার্টিকে কিন্তু অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তার সাথে সাথে কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু যে লেবার পার্টি তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই যে 14 দল আছে যারা কিনা আওয়ামী লীগের বিভিন্ন ভোট এবং রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে শেল্টার দিয়েছে, তাদেরকে নানাভাবে সমর্থন জুগিয়েছে, তাদের কিন্তু নিষিদ্ধের দাবি জানিয়েছে লেবার পার্টি এবং এনসিপির পক্ষ থেকে। তার পাশাপাশি কিন্তু বলাই চলে যে বাংলাদেশের যারা শীর্ষ রাজনৈতিক দলের নেতারা আছে তারা কিন্তু দেখতে গিয়েছিলেন ভিপি নুরুল হক নূরকে।
নির্কুকে, সাবেক ভিপি নুরুল হক নির্কু, এবং তারা কিন্তু সেখানে গিয়ে জানিয়েছেন যে এই নেক্কারজনক ঘটনা যেন আর কোনোভাবেই রিপিট না হয়, বরং যে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিফিংও শুনেছি, তিনিও কিন্তু জানিয়েছেন যে এই নেক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং তার পাশাপাশি নুরুল হক নূরের সকল ধরনের চিকিৎসার দায়িত্ব কিন্তু সরকার নিয়েছে। বলেছেন সকল ধরনের যত ধরনের চিকিৎসার প্রয়োজন হোক না কেন সেই চিকিৎসা কিন্তু দিবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, এবং তার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য যদি বিদেশে নিয়ে যেতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই ছিল আমার কাছে বিজয়নগর থেকে সর্বশেষ। ফরহাদ। বিজয়নগর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অর্ধশতাধিক নেতাকর্মীর উপর আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ ও হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা নুরুল হক নূরের উপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। বক্তারা বলেন, জাতীয় পার্টি ও স্বৈরাচারের দোসর, তাই আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও বিচারের সম্মুখীন করতে হবে। এ সময় তারা জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার দাবি জানান। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। কালকে শুধু নুরুল হক নূরের উপরে নির্যাতন চালানো হয় একজন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম নেতাকে আহত করা হয়েছে। তাদের উপরে ভর করে আবার ফ্যাসিবাদ পুনর্বাসনের স্বপ্ন দেখছেন সেই বেঈমান বলে খ্যাত জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে। শহীদদের রক্তাক্ত পিচ্ছিল কালোবাদ এখনো রঞ্জিত, শহীদ পরিবারের কান্না এখনো থামে নাই। আহতরা পঙ্গুত্ব বরণ করে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে হাসপাতালে। আর যে স্বৈরাচার তাড়াতে গিয়ে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে, সেই স্বৈরাচার বাংলাদেশে আবার পুনর্বাসিত করবে। বাংলাদেশের জনগণ আঙ্গুল ছুঁচুকে তাকিয়ে দেখবে না। ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশ চলছে। সেখানে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর সেখানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলে যাচ্ছি সেখানে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য আমার ম্যাডাম সবসময় বলেন, আমার নেতাও বলেন যে কখনো এই কথা বলা যাবে না, সংখ্যা লঘিষ্ঠ বা সংখ্যা লঘু, আমরা এ কথা বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি, আমাদের অধিকার সকলের সমান। আর নিশ্চয়ই আমরা অতীতে সব সময় সব কাজ করা সম্ভব হয়নি, অতীতে আপনাদের প্রতি সব সময় সুবিচার করা সম্ভব হয়নি। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে 31 দফা প্রণয়ন করা হয়েছে, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি, সেই 31 দফার মধ্যে রেইনবো বাংলাদেশের কথা বলা আছে, রেইনবো জাতির কথা বলা আছে। সেই রেইনবো জাতিকে আপনাদের সকলকে নিয়ে আমরা সত্যিকার অর্থে একটা রেইনবো স্টেট আমরা তৈরি করতে চাই, একটা জাতি তৈরি করতে চাই, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে, বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটি উগ্রবাদ, তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন করতে সৃষ্টি করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে একসাথে, ঠিক 71 সালে যেমন আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ক্ষুদ্র জাতি বা বড় জাতি একসাথে বসে লড়াই করেছিলাম আমাদের একটা ভূখণ্ডের জন্যে, স্বাধীনতার জন্যে, সার্বভৌমত্বের জন্যে,
আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে, সেইভাবে আমরা আমাদের অধিকার রক্ষা করার জন্য আমাদের সেই যে লক্ষ্য ছিল একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য, মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। ময়মনসিংহে একটি সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুক্ত ছিলাম সেখানেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নুরুল হক নূরের সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। এখন নুরুল হক নূরের শারীরিক অবস্থা কি একটু জানাবেন, চিকিৎসকরা কি বলছেন? ফরহাদ, নুরুল হক নূরের যে শারীরিক অবস্থা সেটা কিন্তু আজ সকালবেলা চিকিৎসক তার ব্যাপারে যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে আছে। এরপর কিন্তু চিকিৎসকরা এ পর্যন্ত কোনো কিছু আমাদের কাছে ব্রিফ করেননি। তবে সকালবেলার যে ব্রিফটি নুরুল হক নূরের জ্ঞান ফিরল তিনি কিন্তু আশঙ্কা মুক্ত নন। চিকিৎসকরা জানিয়েছেন যে তার মাথা এবং নাকের হাড্ডি ভেঙে যাওয়ার কারণে তাকে বেশ কিছু জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তিনি শ্বাসকষ্টেও ভুগছেন বলে কিন্তু আমরা জেনেছি। এই ঢাকা মেডিকেল কলেজের বর্তমান যে পরিস্থিতি সে সম্পর্কে যদি একটু বলি, যে গতকাল সংবাদ সম্মেলনে যৌথ বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে লাঠিচার্জ, এরপরে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা আহত হয়েছেন, আমরা জানতে পেরেছি অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এদের বেশিরভাগকে কিন্তু এই জরুরি বিভাগে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর কিন্তু বেশ এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ ছিল এই হাসপাতাল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। কিন্তু ঢাকার এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই বিষয়টা নিয়ে তবে আমরা দেখতে পেরেছি যে সারাদিন ব্যাপী নুরুল হক নূরকে দেখার জন্য, তার শারীরিক অবস্থা পরিস্থিতি খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু অনেকেই এখানে এসছেন, তাকে ভিজিট করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন যে শহীদ মুগ্ধের ভাই কিন্তু এসেছিলেন তার সঙ্গে দেখা করতে, কিন্তু কোনো একটি কারণে দেখা করতে পারেননি। তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে এই ধরনের পরিস্থিতি, যে গণঅভ্যুত্থানের সামনে একজন নেতাকে এই ধরনের হামলার শিকার হতে হয়েছে, এই বিষয়টি খুবই দুঃখজনক এবং এই সরকারকে এর দায় নিতে হবে বলে কিন্তু তিনি মন্তব্য করেছেন। একই সাথে হেফাজতে ইসলামীর যিনি নায়েবে আমির রয়েছেন তিনিও এখানে এসেছিলেন এবং বেশ কিছু শহীদ পরিবারের আত্মীয় স্বজনরা কিন্তু নুরুল হক নূরকে দেখতে এসেছেন। তাদের সকলেরই আসলে একটি বক্তব্য যে আওয়ামী লীগ আমলেও নুরুল হক নূরকে এই ধরনের হামলার শিকার হতে হয়নি, কিন্তু বর্তমানে সরকার থাকাকালীন একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে সেখানে ঢুকে লাঠিচার্জ করা বিষয়টি আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা, এবং একই সাথে তারা এর প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন যে রাষ্ট্র এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এর দায় কিন্তু কোনোভাবেই এড়াতে পারেন না। একই সাথে তারা আরেকটি বিষয় উল্লেখ করছেন যে তারা বলতে চাচ্ছেন যে এই ধরনের ঘটনার কারণে তারা শঙ্কিত। তারা মনে করছেন যে যেখানে জাতীয় পার্টির যিনি বর্তমান দায়িত্বশীল রয়েছেন জিএম কাদের, তিনি কিন্তু বেশ কিছু মামলার আসামি, হত্যা মামলার আসামি, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, কিন্তু গণঅভ্যুত্থানের সামনের সারির একজন নেতাকে এইভাবে প্রহার করে তাকে আহত করে ফেলা হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু একটি অশনি সংকেত বহন করে বলে কিন্তু তারা মনে করছে। আমরা জানতে পেরেছি জামায়াতের আমির থেকে শুরু করে আরো বেশ কয়েকজন নুরুল হক নূরকে দেখতে আসবেন। তাদের সাথে কথা বলে আপনাদেরকে আমরা বলতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নুরুল হক নূরের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে সারা দেশে চলছে বিক্ষোভ কর্মসূচি। সকালে চট্টগ্রামের ২ নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেয় তারা। বিক্ষোভকারীরা বলেন, ভিপি নূরের উপর হামলা করে ফ্যাসিবাদকে পুনর্বাসনের স্বপ্ন দেখছে একটি পক্ষ। এদিকে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশালে বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীদের নূরের উপর হামলার তীব্র নিন্দা জানায়। এছাড়া কুমিল্লার কোটবাড়ি এলাকায় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা। এদিকে সিরাজগঞ্জের গোল চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসরদের উপর ভর করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। এছাড়া মাগুরা ও ঝিনাইদহে নূরের উপর হামলার প্রতিবাদ মিছিলে ছাত্রদলের হামলার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন অন্তত 10 জন। পঞ্চগড়, কিশোরগঞ্জ, জামালপুর, দিনাজপুর ও নড়াইলে নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজপথ আন্দোলন সংগ্রাম করে আজকে বিপিনুরের জায়গায় এসেছে। সেনাবাহিনী এবং পুলিশ মিলে জুলাই যোদ্ধা বিপিনুরের গায়ে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, এটা স্বাধীনতা উত্তর বাংলাদেশে পুরো জুলাই যুদ্ধের গায়ে রক্তাক্ত করা হয়েছে। ওয়াকারুজ্জামানকে আমি হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা সেনাবাহিনী কর্তৃক নূর ভাইয়ের উপরে যে হামলা চালিয়েছেন, এই হামলা বাংলার জনগণ মেনে নিবে না। 24 ঘন্টার মধ্যে এর সাথে যারা জড়িত তাদের চাকরিচ্যুত করে অতি দ্রুত তাদেরকে চাকরিচ্যুত করে আইনি ব্যবস্থা নিতে হবে। সারা বাংলাদেশের বিপ্লবীরা ফুঁসে উঠেছে। আমরা চাই অবিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে 24 ঘন্টা তাদের গ্রেপ্তার করা হোক। এর কোনো যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই উপদেষ্টা পরিষদকে আমরা অকার্যকর ঘোষণা করে তাদের পদত্যাগ দাবিতে আমরা রাজপথে থাকব। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। ফেসবুকে দেয়া পোস্টে তারেক রহমান লেখেন, গণতান্ত্রিক রূপান্তরের অত্যন্ত সংবেদনশীল সময় অতিক্রম করছে বাংলাদেশ। গণ অধিকারের নেতাকর্মীদের উপর হামলার মতো অস্থিতিশীল ঘটনা যেন আর না ছড়িয়ে পড়ে, সেজন্য সে চেষ্টা সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে। তিনি লেখেন, গণতন্ত্র নিশ্চিত করতে আরও সংযম ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান তারেক রহমান। বলেন, দেশকে অবশ্যই জনতার শাসন ও বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নূর সহ শতাধিক নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অফিসের সাইনবোর্ড, চেয়ার সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। সকাল 11:30টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়। জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নিরালা মোড় পার হয়ে জেলা সদর থানার পাশে জাতীয় পার্টির অফিসে যায়। এ সময় নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নূরের উপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে একটি ভুয়া অডিও ছড়িয়ে পড়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, এআই দিয়ে তৈরি করা অডিও এটি। 25 সেকেন্ডের এই অডিও ক্লিপে তাকে নূরের বিষয়ে এক অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হয়। অডিওটি এআই প্রযুক্তি বা অন্য কোনোভাবে বিকৃত কণ্ঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড জনমনে ভুল বার্তা ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ভুয়া কন্টেন্ট তৈরি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মেরুন কালারের পোশাক পরা ডিবির কেউ কাকরাইলে গণপরিষদের নেতাদের উপর হামলা করেনি বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে বলেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল, তার নাম মিজানুর রহমান। শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি মিছিল নিয়ে যাওয়ার সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ এবং হামলার ঘটনা ঘটেছে। এ সময় দেখা যায়, মেরুন কালারের পলো শার্ট গায়ে দেয়া এক ব্যক্তি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আঘাত করেন। সেই ছবি ও ভিডিও ফুটেজ শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তীব্র সমালোচনার পর পুলিশ এখন ওই ব্যক্তিকে শনাক্ত করার জন্য কাজ করছে। ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে থাকা ওই ব্যক্তিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও তাৎক্ষণিক বিষয়টি না জানায় তাকে ছেড়ে দেয়। ময়মনসিংহ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশ চলছে। সেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন। যুক্ত হচ্ছে সেখানে। এই মুহূর্তে যতটুকুই
সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে গৃহীত শিক্ষা এবং উন্নয়ন কার্যক্রমগুলো চালু আছে, সেগুলি প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সচেতন রাখা, আমি মনে করি যারা প্রতিনিধিত্ব করছেন তাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের সমতল ভূমিতে এবং পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠী কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যা সব মিলিয়ে খুব সম্ভবত অর্ধশত। এর মধ্যে দেশের সমতল অঞ্চলের 6টি বিভাগের খুব সম্ভবত 42টি জেলায় প্রধানত 37টি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস। এছাড়াও পাহাড়ি অঞ্চলে আরো বেশ কয়েকটি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এভাবেই বহু জাতি এবং বহু ভাষা এবং বহু সংস্কৃতির মানুষের দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ক্ষুদ্র জনগোষ্ঠীর উপস্থিতি, প্রতিনিধিবৃন্দ স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবাইকে বাঙালি বানাতে গিয়ে ক্ষুদ্র জনগোষ্ঠীর মনে একটি অবিশ্বাসের বীজ বা অশান্তির বীজ বপন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র জনগোষ্ঠীর মন থেকে সেই অবিশ্বাস বা কষ্টটি দূর করতে সক্ষম হয়েছিলেন। বিএনপির দৃষ্টিভঙ্গি হচ্ছে ভাষা, গোত্র, বর্ণ কিংবা দলমত, ধর্ম, দর্শন যার যা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবার আমাদের। ধর্ম, বর্ণ, গোত্র কিংবা ভাষা যার যাই হোক, পাহাড়ে কিংবা সমতলে বসবাস যার যেখানেই হোক না কেন, যারা এই বাংলাদেশ নামক ভূখণ্ডের বৈধ নাগরিক, আমাদের প্রত্যেকের প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাংলাদেশী। সুতরাং সমতল কিংবা পাহাড়ি অঞ্চল, রাজধানী কিংবা শহর, নগর, বন্দর অথবা অজপাড়াগাঁয়ের কোন এক গহীন গ্রাম, বসতি যার যেখানেই হোক, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনার, আমার, আমাদের সবার অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার, যা একটু আগে আমাদের বিশেষ অতিথি ওনার বক্তব্যে উল্লেখ করেছেন। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জনগোষ্ঠী বৈধভাবে বাংলাদেশে বসবাসকারী এই বাংলাদেশ সবার। বহু জাতি, বহু ভাষিক এই বাংলাদেশে আপনারা প্রত্যেকটি ক্ষুদ্র জনগোষ্ঠী এক একটি রং, যাকে আমরা বলেছি রেইনবো নেশন। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই বাঙালি, অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। সুতরাং সমতলে কিংবা পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সমুন্নত রাখার পাশাপাশি ভাষা, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ, জাতীয় সংসদ এবং দলীয়ভাবে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত বিভিন্ন স্তরের কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যোগ্য প্রতিনিধির অন্তর্ভুক্তি। ময়মনসিংহে একটি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্ত ছিলাম সেখানে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় খুলনার জাতীয় পার্টির অফিসে হামলা, এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, একটু জানাবেন সেখানে কারা হামলা চালাচ্ছে, হামলাকারীরা কি বলছেন, আর আইন শৃঙ্খলা বাহিনী সেখানে আছেন কিনা, তারা কি বলছেন?
ফরহাদ, আমরা কিন্তু দেখেছি যে কিছুক্ষণ আগেই খুলনা জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেখানে ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটেছে। এখানে কিন্তু নগরীর যে শিববাড়ি মোড় রয়েছে সেখানে নাগরিক পরিষদের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এই ভিপি নূর, সাবেক ভিপি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে গতকাল, সেই হামলার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ করছিলেন এবং সেই বিক্ষোভের পরে তারা একটি মিছিল নিয়ে নগরীর যে ডাকবাংলোর মোড় রয়েছে সেই মোড়েই তারা চলে আসেন এবং সেখানেই কিন্তু এখানে জাতীয় পার্টির যে অফিস সেটি রয়েছে এবং সেখানে জাতীয় পার্টির অফিসের সামনে আসার সাথে সাথে কিন্তু তারা জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেখানে হামলা চালায় এবং হামলা চালানোর পরে কিছুক্ষণ পরেই কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা ধাওয়া দেন এবং ধাওয়া দেওয়ার পরে কিন্তু সেখান থেকে কিছু দূর সামনে এসে রাস্তার উপরে এখনও পর্যন্ত কিন্তু অবস্থান করছে এই নেতাকর্মীরা এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশের সামনেই কিন্তু তারা এই বিক্ষোভ করছিলেন এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে এই যে সাবেক ভিপি নুরুল হক নূর এবং এই নূরকে মারার প্রতিবাদেই কিন্তু তারা ফুঁসে উঠেছে এবং এখানে কিন্তু আন্দোলন শুরু করেছে। এখানে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা রয়েছেন খুলনার, তারা কিন্তু মূলত জাতীয় পার্টির বিপক্ষে নানা রকম স্লোগান দিচ্ছেন, এখনও পর্যন্ত কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। এখানে প্রশাসনের কর্মকর্তারা কিছুক্ষণ আগে ছিল, তারা কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনেই রয়েছেন এবং জাতীয় পার্টির অফিস থেকে কিছুটা দূরে কিন্তু ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এখন সেই কিছুটা দূরত্ব বজায় রেখে কিন্তু তারা বিক্ষোভ এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এবং এখানে আমরা দেখেছি যে ধাওয়া দিয়েই কিন্তু প্রশাসনের যারা কর্মকর্তারা ছিল, পুলিশ বাহিনীর কর্মকর্তারা ছিল, তারা কিন্তু গিয়ে এখানে যে জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেখানে চলে গেছেন। কিছুক্ষণ আগেই যে অফিস ভাঙচুরের যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে জাতীয় পার্টির অফিসে কিন্তু তেমন কেউ ছিল না, তবে অফিসের সামনে এবং অফিসের যে প্রধান গেট রয়েছে সেটি কিন্তু ভাঙচুর করে ফেলা হয়েছে এবং সেখানে ইটপাটকেল মারা হয়েছে। এরপরে কিন্তু পুলিশ ধাওয়া দেয় এখানকার নেতাকর্মীদের। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ফরহাদ খুলনা থেকে জাতীয় পার্টির অফিসে হামলার সবশেষ খবর। খুলনা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বাধাগ্রস্ত করার শক্তি কারও নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। দুপুরে 12টার দিকে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। যারা সংস্কার নিয়ে কথা বলছে বিএনপি তাদের সঙ্গে একমত, তবে পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সেই সংস্কার বাস্তবায়ন হতে হবে বলেও জানান সালাহুদ্দিন আহমেদ। এর আগে সকাল 11টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। দীর্ঘদিন 11 বছর অনুষ্ঠিত নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এদিকে মেহেরপুরেও দীর্ঘ 19 বছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির সম্মেলন। এতে যোগ দিয়ে উদ্বোধনী বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, গেল 16 বছর বাংলাদেশ গণতন্ত্র ও মানবতাহীন ছিল। দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়। সম্মেলনে অংশ নিয়েছেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে। কোনো বাধাই এ নির্বাচনের সময় পিছিয়ে দিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে যমুনার সামনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, গণ অধিকার পরিষদের নেতাদের উপর হামলার ঘটনায় হাইকোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির সঙ্গে আগামী রোববার প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান প্রেস সচিব। স্ট্রংলি আমরা বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এর কোনো শক্তি নাই এটা করতে হবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কালকের ঘটনায় জাতীয় পার্টির কোনো রোল ছিল কিনা সেটা এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন, বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
আগামী 25 সেপ্টেম্বরের মধ্যে যদি সরকারি প্রাথমিক শিক্ষকদের 3 দফা দাবি বাস্তবায়ন না হয় তাহলে 26 সেপ্টেম্বর থেকে আমরা অনশনে বসার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মনির চৌধুরী। সকালে জাতীয় শহীদ মিনারে 3 দফার দাবিতে শুরু হয় সরকারি প্রাথমিক শিক্ষকদের সমাবেশ। দেশের বিভিন্ন স্থান থেকে সমাবেশে উপস্থিত হন শিক্ষকরা। শিক্ষকদের এই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে দুপুরে 13 সদস্যের একটি প্রতিনিধি দল যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে। স্মারকলিপি দেয়া শেষে সমাবেশে স্থগিত ঘোষণা দেন। সমাবেশে বক্তারা বলেন 5 আগস্ট থেকে এর প্রাথমিক শিক্ষকরাই সবচেয়ে বড় বৈষম্যের শিকার। প্রাথমিক শিক্ষকদের এই বৈষম্য দূর করতে 13তম গ্রেডে বেতন উন্নীতকরণ সহ 3 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। 25 সেপ্টেম্বর আমরা অপেক্ষা করব। এরপরে এর মধ্যে যদি প্রধান উপদেষ্টার কার্যালয়ের থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়া যায় তাহলে আমাদের পরবর্তীতে কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করতেছি এখন, এবং সেই কর্মসূচিটা কি হবে সেটা আমি বলছি। আমরা অনশনে বসব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী 26 তারিখ থেকে আমরা আমরণ অনশনে বসব। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত ও শিক্ষার্থী বান্ধব করতে ডাকসুতে 8 দফা ইশতেহার ঘোষণা করেছে বাগছা সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে পূর্ণাঙ্গ প্যানেল সহ এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারে উল্লেখ করা হয় ক্যাম্পাসে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করতে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ বদ্ধপরিকর। আন্তর্জাতিক সেমিনারে শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রকাশে আমরা কাজ করব। অনুষদ ভিত্তিক সম্পূর্ণ পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রাম চালু করা হবে। দেশি বিদেশি গবেষণা প্রতিষ্ঠানের কোলাবোরেশন বৃদ্ধি করতে আমরা কাজ করব। ইবুক ও আন্তর্জাতিক গবেষণা জার্নালে সুলভ অ্যাক্সেস আমরা নিশ্চিত করব। স্টার্লিং এর মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয় এলাকাকে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা হবে। সকল একাডেমিক বিল্ডিং ও হলকে এডু রুমে মাধ্যমে ফ্রি ও ফাস্ট ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে। গেস্টরুম সংস্কৃতি ছাত্রলীগের তৈরি, আর ছাত্রদল ক্যাম্পাসে তা ফিরতে দেবে না। জাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণায় এমন মন্তব্য করেছেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। এদিন ভিপি পদ খালি রেখে যৌথভাবে প্যানেল ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন। তাদের প্যানেলের নাম সংসপ্তক পর্ষদ। এর আগে ছাত্রদল, ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের প্রার্থীদের প্যানেল ঘোষণা করেছে। শুক্রবার জাকসু নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পরই আনুষ্ঠানিক প্রচারণায় নামেন প্রার্থীরা। দ্বিতীয় দিনেও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। শিক্ষার্থী সংযোগে ভোটারদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি নিজেদের ইশতেহার তুলে ধরছেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বহু সাংস্কৃতিক আদর্শ চর্চার উর্বর ভূমি উল্লেখ করে প্রার্থীরা এই ক্যাম্পাসকে আরও প্রাণোজ্জ্বল করার আশ্বাসও দিচ্ছেন। তবে হল সংসদের অনেক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন অনেক প্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। যদি ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে। প্রধান নির্বাচন কমিশনার জানান, শিক্ষার্থীরা যখন মনোনয়ন ফর্ম নেবেন তখন ডোপ টেস্টের জন্য একটি কার্ড দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে টেস্টের জন্য নমুনা নিয়ে আসতে হবে। আর ডোপ টেস্টের ফি প্রার্থীকেই বহন করতে হবে। এছাড়া মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় মিছিল বা সমাবেশ করা যাবে না। যদি ক্যাম্পাসে নির্বাচনী সমাবেশের জন্য মঞ্চ তৈরি করতে হয় তাহলে 24 ঘন্টা আগে থেকে জানাতে হবে কমিশনকে। আর কোনো ধরনের নির্বাচনী আচরণ ভঙ্গ হলে 20,000 টাকা জরিমানা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের বিধানও রাখা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য মোট 17 দফা আচরণবিধি প্রকাশ করেছে।
চুক্তিতে ডাকাতি, জমি দখল, অস্ত্র ব্যবসা সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রকিবুল হাসান ফ্রান্স সহ ৬ জনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ২। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব ব্রিফিংয়ে আরও জানায়, আসামিদের কাছ থেকে 4টি বিদেশি পিস্তল এবং 10 রাউন্ড গুলি জব্দ করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। র্যাব জানিয়েছে, আসামিরা বিভিন্ন সময় চুক্তির মাধ্যমে চাঁদাবাজি, সন্ত্রাস, অপহরণ সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে চলমান সরকার বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী ম্যাকাসারে আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন লেগে প্রাণ গেছে অন্তত 3 জনের, আহত হয়েছেন আরও 5 জন। পার্লামেন্ট ভবনে ঢুকে আগুন দেয় বিক্ষোভকারীরা। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন ঘটনাস্থলেই মারা যান এবং 1 জন হাসপাতালে নেওয়ার সময় মারা যান। ম্যাকাসার সিটি কাউন্সিলের সচিব রাহমাত ম্যাপ্পা তোবা জানিয়েছেন, বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে আগুন ধরিয়ে দেয়। আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে আরও আহত হন 2 জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ ছড়িয়ে পড়ছে রাজধানী জাকার্তা সহ বিভিন্ন বড় শহরে। ইন্দোনেশিয়ার এই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে পড়ছে। সরকার এখনও আনুষ্ঠানিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি। আলফা এক্স বুলেট ট্রেনে করে টোকিও থেকে সেন্টায়ে গেলে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারের এই সফরে বুলেট ট্রেনে বসেই বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন 2 নেতা। এরপর সেন্ডাইয়ের একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ঘুরে দেখেন তারা। পাশাপাশি বুলেট ট্রেন কোচ উৎপাদন কেন্দ্রও পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া আগামী দশকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো, সরবরাহ শৃঙ্খল, বিনিয়োগ জোরদার, এআই, মহাকাশ, উচ্চ গতির রেল এবং অন্যান্য প্রযুক্তিতে সহযোগিতা সম্প্রসারণে শুক্রবার 2 নেতা বৈঠক করেছেন। 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে 29 আগস্ট 2 দিনের রাষ্ট্রীয় সফরে জাপান গেছেন নরেন্দ্র মোদী। পরে সেখান থেকেই চীনের সাংহাই সহযোগিতা সংস্থা SCO শীর্ষক সম্মেলনে যোগ দিতে যাবেন ভারতের সরকার প্রধান। এশিয়া কাপের আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হবে বাংলাদেশ নেদারল্যান্ডস T20 ফরম্যাটে ক্রিকেটীয় লড়াই। সিলেটে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। ম্যাচ শুরুর আগে সবশেষ পরিস্থিতি জানাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। ম্যাচ শুরুর আগে দর্শকদের সমাগম এবং তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? এই চায়ের দেশের আর কিছুক্ষণ পরেই কিন্তু ম্যাচের সেই উত্তেজনাটি শুরু হয়ে যাবে, ব্যাট বলের লড়াইটি শুরু হবে এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ টিম কিছুক্ষণ আগে এবং নেদারল্যান্ড টিমও কিন্তু তারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে এবং টসও হয়ে গিয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ দল জিতেছে এবং স্কোয়াড নিয়ে একটি জল্পনা কল্পনা ছিল। আপনি জানেন যে 3 বছর পর কিন্তু নুরুল হাসান সুহান এসেছিলেন এবং নুরুল হাসান সুহান আসার পর অনেকেই আসলে হয়তো ভেবেছিলেন যে নুরুল হাসান সুহান হয়তো আজকের এই একাদশে থাকবেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে স্কোয়াডে রাখা হয়নি। এর পাশাপাশি যদি আমরা বলি একটি যদি স্কোয়াডের কথা বলতে চাই, ওপেনিং এর তানজিদ হাসান তানভীরের সাথে পারভেজ হোসেন ইমনকে নিয়ে একটু দোলাচল ছিল, একটু সংশয় ছিল। সেই সংশয় কিন্তু অনেকটাই ভেঙে গেছে, কারণ গতকালকে কোচের সাথে কথা বলে যখন আমরা জানতে পারলাম যে উনি অনেকটাই ফিট
রয়েছেন, তিনি কিন্তু আজকে ওপেনিং এ নামবেন সেই তানজিদ হাসান তামিমের সাথে। পাশাপাশি যদি আমি ব্যাটিং অর্ডারের কথা বলি, আজকে তাহিদ হৃদয় রয়েছেন, জাকের আলী অনিক রয়েছেন, লিটন দাস তো রয়েছেনই, পাশাপাশি সাইফ হাসান নামবেন আজকে। এবং বোলিং এ আমরা দেখতে পাচ্ছি যে 3 জন পেসার আজকে কিন্তু টিম ম্যানেজমেন্ট খেলাবেন। 3 জন পেসারের মধ্যে তাসকিন রয়েছেন, মুস্তাফিজুর রহমান রয়েছেন, পাশাপাশি এখানে কিন্তু শরীফুল রয়েছেন। স্পিনার আজকে খেলবেন 2 জন, শেখ মেহেদি এবং রিশাদ হোসেন লেগ স্পিনার হিসেবে থাকবেন। তো একটি চমক কিন্তু আমরা স্কোয়াডে দেখতে পেয়েছি এবং সেই চমক কিন্তু বাংলাদেশ টিমের শেষ পর্যন্ত এখানকার ভক্ত দর্শকরা তারা ধরে রাখতে চান। তারা বলেন যে পাকিস্তানের সাথে যেভাবে দাপটের সাথে সিরিজ জয় করেছে, এখানে যেন নেদারল্যান্ড যেহেতু একটু খানিকটা দুর্বল দল, সেক্ষেত্রে নেদারল্যান্ডের সাথে অবশ্যই হোয়াইট ওয়াশ চান এখানকার দর্শকরা। এবং ভক্তরা বলছেন যে বাংলাদেশের পক্ষে সম্ভব, যেহেতু একটি ব্যালেন্স একটি টিম বাংলাদেশ গঠন করেছে, বাংলাদেশের পক্ষে এখান থেকে কিন্তু দারুণ একটি জয়ের সম্ভাবনা রয়েছে। এবং প্রথম ম্যাচে কিন্তু একটি দারুণ জয় অপেক্ষা করছে বা প্রতীক্ষায় আছেন এখানকার দর্শকরা। এবং চিরামুদি সিলেটের মানুষজন কিন্তু বিশেষ করে খেলাধুলাকে অনেক বেশি ভালোবাসেন, ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসেন। তারা বলছেন যে আসলে ঘরের মাঠে নেদারল্যান্ডসকে সহজেই হয়তো বা পরাজিত করতে পারবে টাইগাররা। এবং আমরা কিন্তু সেই প্রত্যয় দেখেছিলাম কোচের সাথে যখন কথা বলেছি, ফিল সিমন্স যিনি হেড কোচ, তিনি কিন্তু সেই কথাই বলেছিলেন যে বাংলাদেশের পক্ষে আসলে জয় পাওয়া সম্ভব। এবং লিটন দাস বলছিলেন যে আসলে তারা পুরো 3টা ম্যাচই কিন্তু একটা প্রস্তুতির মঞ্চ এশিয়া কাপের জন্য, এবং এশিয়া কাপের আগে এই সিরিজটি একটা দারুণ সুযোগ বলে মনে করছেন টাইগার অধিনায়ক লিটন দাস। এবং আমি যদি একটু বলি পাওয়ার হিটিং এর ব্যাপারে কিন্তু তারা যে কথাটি বলছিলেন, পাওয়ার হিটিং কিন্তু এই ম্যাচে তারা দেখাতে চান। তো আসলে সব মিলে একটা উত্তেজনাকর পরিস্থিতি এবং উত্তেজনাকর একটা মুহূর্ত বাংলাদেশের দর্শকরা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আসলে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ শুরুর আগ মুহূর্তে আমার কাছে সর্বশেষ। বাংলাদেশ নেদারল্যান্ডস টি20 ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সহকর্মী শুভ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।